আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। ট্রাম্প ক্যাম্পেইনে বিঘ্ন ঘটানো ইরানিয়ানরা হ্যাকিংয়ে দক্ষ। ভারতে অ্যান্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৮ বছর, অপরাধে প্রায় ৪,০০০ মামলা, আসামি ৫,৫০০। ইসরায়েলে জরুরি অবস্থা জারি, ৩২০টি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর। এবং খেলার মাঝে সন্তানের সুসংবাদ পেলেন শাহিন, করলেন উদযাপন। শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা পরিকল্পনায় জড়িত কমপক্ষে ৫ জন ইউএস সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্বে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র। ওই দুই সূত্র জানায়, ওই কর্মকর্তারা এখনও কাজ করছেন, কিন্তু নিরাপত্তা পরিকল্পনা সহ কার্যকরী কিছুতে জড়িত থাকার অনুমতি নেই। বাটলারের ওই সমাবেশে একজন বন্দুকধারী সাবেক প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। সিক্রেট সার্ভিসের অফিস অব প্রফেশনাল রেসপন্সিবিলিটি জানিয়েছে, বাটলারের ঘটনার ব্যর্থতা, ভুল পরিকল্পনা নিয়ে তদন্ত তীব্রতর হচ্ছে এবং বর্তমানে ট্রাম্পের বিরুদ্ধে হুমকির সংখ্যা ও সময়সহ বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরান সহ সম্ভাব্য হুমকি নিয়ে নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা করছে। সংস্থাটি বলছে, ইউএস সিক্রেট সার্ভিস বাটলারের অপারেশনাল ব্যর্থতার প্রক্রিয়া, পদ্ধতি এবং কারণগুলো পরীক্ষা করছে। সংস্থাটি দাবি করেছে যে তারা নিজেদের কর্মীদের সর্বোচ্চ পেশাগত মান ধরে রাখতে নির্দেশ দিয়েছে এবং এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করবে না। ট্রাম্পের ক্যাম্পেইন হ্যাক করা দলটির বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে নজরদারি সফটওয়্যার স্থাপন করার জন্য পরিচিত। আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে ওই ব্যক্তিদের কল রেকর্ড করা ছাড়াও দলটি তাদের মোবাইল থেকে টেক্সট মেসেজ চুরি ও গোপনে তাদের ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন সচল করতে পারত। সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটন ও ইসরায়েলের শীর্ষস্থানীয় লক্ষ্যগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক ও গুপ্তচর বৃত্তির পদ্ধতির কারণে আমেরিকান নির্বাচনে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমেরিকান সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিডেন্ট এর প্রধান বিশ্লেষক জন হালকুইস্ট বলেন, তারা যে কারণে বিপজ্জনক সেটি হলো তাদের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার ইতিহাস রয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের একজন মুখপাত্র এক ইমেল বার্তায় বলেন, আমেরিকা নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় বা উদ্দেশ্য ইরানের সরকারের নেই। এদিকে ট্রাম্পের একজন মুখপাত্র বলেছেন, তেহরানের প্রতি ট্রাম্পের এই নীতির বিরোধিতা করার কারণেই ইরানের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ভারতের সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সমবয়স এবং তার সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে $52.8 মিলিয়ন। এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে $52.8 মিলিয়ন। এরপরে এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার মাধ্যমে আমেরিকার পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যকে সমর্থন করবে। সেই সঙ্গে এটি প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তাকে উন্নত করবে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের মরিসেনিয়া সেকশনের একটি দোকানের বাইরে বন্দুক হামলায় একজন নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ফ্রাঙ্কলিন অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে। আহত নারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি বলে ধারণা পুলিশের। স্থানীয়রা জানান, ওই একই জায়গায় চলতি সপ্তাহে এটি দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। গত রোববার আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ফ্রাঙ্কলিন অ্যাভিনিউ থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শুনে লোকজন পালিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। হামলাকারী কোন দিক থেকে গুলি চালাচ্ছিল তা ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আশেপাশের অনেকেই গুলির শব্দ শুনেছেন বলে জানান। দোকানের বাইরে আহত নারী সহ আরও কয়েকজন চেয়ারে বসেছিলেন। গুলির শব্দ শোনার পর তারাও দৌড়ে দোকানের ভেতর যাওয়ার চেষ্টা করেন, তবে পালানোর সময় ওই নারীর কাঁধে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান একজন প্রত্যক্ষদর্শী।
ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন। ইসরায়েলে জরুরি অবস্থা জারি, ৩২০টি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর। এবং খেলার মাঝে সন্তানের সুসংবাদ পেলেন শাহিন, করলেন উদযাপন। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি ৯০-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ। মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছর পূর্ণ হয়েছে আজ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে নানা আলোচনা হলেও কার্যত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবর্ষণ করা সম্ভব হয়নি। সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতির কারণে প্রত্যাবর্ষণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে মিয়ানমারে থাকা হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তে কঠোর অবস্থান রয়েছে তাদের। প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধের ঘটনা। প্রতিনিয়ত ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয়রা। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বড় মাশুল দিতে হবে বাংলাদেশকে। এদিকে গত 8 বছরে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে হত্যা, মারামারি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছে রোহিঙ্গারা। কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্য মতে 2017 সালের আগস্ট মাস থেকে 2024 সালের জুলাই পর্যন্ত 8 বছরে মোট 3823টি মামলায় আসামি করা হয়েছে 8689 জনকে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি গোষ্ঠী ভিন্ন মত দমনের অপচেষ্টা করছে, যা সাংবাদিকতার স্বাধীনতাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি।
24 আগস্ট বিজেসির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিগত শাসন আমলে নিপীড়নমূলক আইন ও কর্তৃত্ববাদী আচরণ, মালিকানার ধরন ইত্যাদি নানা কারণে টেলিভিশন সাংবাদিকতা বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ছাত্র জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরির আশা জেগেছে। আবার সাম্প্রতিক কয়েকটি ঘটনা পুরনো উদ্বেগকে নতুন করে হাজির করেছে। তাছাড়া নানা রকম মন গড়া তালিকা করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এরকম পরিস্থিতিতে সাংবাদিক সমাজের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা বর্তমান সরকারের গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকারকে চ্যালেঞ্জ করেছে। বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেসি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারীগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য একদিনের বেতনের সমপরিমাণ 8,53,206 টাকা প্রদান করেন। আজ রবিবার সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে একদিনের বেতন সমপরিমাণ অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএমডির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব ডক্টর মোহাম্মদ আবুল কাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সচিব মোহাম্মদ জোবায়ের হোসেন, বিএমজিএ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব নূর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কার বার্তা দিল জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী 2030 সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ 40% বৃদ্ধি পাবে। জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কো তেসকানো রিভালতা এই সতর্কবার্তা দিয়েছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সংবাদ সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ ইস্যুতে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কো তেসকানো রিভালতা। জানা যায়, আগামী অক্টোবরে এই সম্মেলন হবে। এতে এশিয়া প্রশান্ত অঞ্চলের 62টি দেশের মোট 2500 জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে মার্কো তেসকানো রিভালতা বলেন, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং তা বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানোর প্রয়োজন। তিনি আরও বলেছেন, জাতিসংঘ প্রত্যাশা করেছে যে এশিয়া প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন। এই প্রত্যাশার পক্ষে যুক্তিও তুলে ধরেন তিনি। ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল পাল্টাপাল্টি হামলা চলছে। হিজবুল্লাহ দাবি করছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 320টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গালটন। ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে আজ রোববার ইসরায়েলে 3 শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, প্রথম দফায় তারা 11টি ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে 320টি কাতিউশার রকেট ছুড়েছে। প্রথম দফার হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছেন। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। চলছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট। 24 আগস্ট টেস্টের চতুর্থ দিন পাকিস্তানের হয়ে খেলছিলেন পেসার শাহিন আল আফ্রিদি। খেলার মাঝেই বড় সুসংবাদ পেয়েছেন এই পাক পেসার। শাহিন ও আনসা আফ্রিদির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। এমন খবরের পর উইকেট পেয়েই করেছেন উদযাপন। শাহিন ও আনসা আফ্রিদির পুত্র সন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে তার পরিবার। জানা গেছে, আফ্রিদি ও আনাসার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল। সেই অনুসারেই নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলিয়ার শাহিন আফ্রিদি।
ক্রিকেট পাকিস্তান বলছে শাহিদ আফ্রিদির ক্রিকেট পরিবার এই আনন্দের সংবাদে উচ্ছ্বাসিত। দ্বিতীয় মেয়ে আনাসার ঘর থেকেই পেলেন প্রথম নাতিও। শাহিদ আফ্রিদি বর্তমানে 2 টেস্টের সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। এই ম্যাচ শেষ হলেই তিনি করাচিতে স্ত্রীর কাছে উড়াল দিতে পারেন। এরপর দ্বিতীয় টেস্টের আগেই ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এবারে অন্যরকম সংবাদ। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম, জনসংখ্যা মাত্র 7 লাখের মতো, অথচ সাইকেলের সংখ্যা কিনা আনুমানিক প্রায় 10 লাখ। অর্থাৎ শহরে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যাই বেশি। তাই সাইকেল রাখা নিয়ে যত বিপত্তি। এত সাইকেল থাকলে তো পার্কিং নিয়ে ঝামেলা হবেই, যদিও পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা আছে শহরে। ফলে আমস্টারডামে সাইকেল রাখা এক জটিল ব্যাপার। তাছাড়া নির্ধারিত জায়গার বাইরে রাখা সাইকেলগুলো শহর কর্তৃপক্ষ তুলে নিয়ে যায়। তাদের জায়গা হয় সাইকেলের খোঁয়াড়ে। নেদারল্যান্ডসের ভাষায় এটাকে বলা হয় ফিয়ার্স ডিপো। সাইকেল রাখার জন্য হাজার হাজার সাইকেল ধরে এমন বেশ কয়েকটা ডিপো আছে আমস্টারডামে। আমস্টারডামের সাইকেলের খোয়ারের ম্যানেজার পিটার বের্গহুটের কাছ থেকে জানা যায়, প্রতি বছর 50 থেকে 60 হাজার সাইকেল জমা পড়ে সেখানে। 2012 সালে খোয়ারে জমা হয়েছিল 65,000 সাইকেল। তিনি আরও বলেন, সাইকেলগুলো না সরানো হলে গোটা শহর সাইকেলে ঢেকে যাবে। তখন হাঁটাচলা অসম্ভব হয়ে যাবে। এখানে তুলে আনা প্রতিটা সাইকেলের রেকর্ড খুব যত্ন করে রাখা হয়, যাতে মালিক খুঁজতে এলে পায়। ম্যানেজার জানান, মালিকের জন্য 3 মাস অপেক্ষা করা হয়। এর মধ্যে সাইকেলের খোঁজ করতে না এলে নিলামে বিক্রি করে দেয়া হয়, আর খোঁজ নিতে এলে সব ধরনের প্রমাণ ও পরীক্ষায় পাশ করলে তবেই সাইকেল পাওয়া যায়। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্প ক্যাম্পেইনে বিঘ্ন ঘটানো ইরানিয়ানরা হ্যাকিংয়ে দক্ষ। ভারতে অ্যান্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 8 বছর, অপরাধে প্রায় 4,000 মামলা, আসামি 8,500। ইসরায়েলে জরুরি অবস্থা জারি, 320টি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর। এবং খেলার মাঝে সন্তানের সুসংবাদ পেলেন শাহিদ, করলেন উদযাপন। শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।